তীব্র ঘোরানো বাতাস, অন্ধকার রাতের নিস্তব্ধতা ভেঙে চলেছে। প্রকৃতি সবকিছু একযোগে ক্ষিপ্ত হয়ে উঠেছে। বাতাসের দুঃস্বপ্ন যন্ত্রণায় বাতাস চেঁচাতে চেঁচাতে ছুটে যাচ্ছে। সৃষ্টির সীমানা ছাপিয়ে বেরিয়ে আসছে ধ্বংসের পরাকাষ্ঠা। প্রখরতার বাতাস যখন ধেয়ে আসে, তখন রাস্তার উপর স্থবির সমস্ত কিছু এক মুহূর্তেই যেন অস্থির হয়ে ওঠে। রাস্তার পাশের উঁচু বিল্ডিংগুলো একে একে ঘুরে ফিরে দেখছে তাদের ছায়া। মনে হচ্ছে প্রকৃতি তাদের শ্বাসের মাধ্যমে বিপদের সংকেত দিচ্ছে। রাস্তার পড়ে থাকা শুকনো পাতাগুলোর মধ্যে মৃত চেতনার হাহাকার শোনা যাচ্ছে। পাতাগুলো ছিঁড়ে উড়ে যেতে চায়, কিন্তু বাতাসের প্রবাহ তাদের সীমারেখা ছুঁতে দেয় না। তার নিচে রাস্তার প্রতিটি স্ফটিক থেকে আলো বের হয়ে আসছে, তবে সেগুলো অন্ধকারে ভয়ঙ্কর অভ্যন্তরে তলিয়ে যায়, যেন আলো ভয় পেয়ে ছুটে পালাচ্ছে। এমনকি চারপাশের যে এক নিঃশব্দ মৃত্যু বিরাজ করছে, সে নিস্তব্ধ চিরতরে বসে পড়েছে। শহরের রাস্তা এখন শূন্য ভূমি নয়। রাতের বেলা কত শত যানবাহন নিজস্ব গতিতে চলছে। যানবাহনের বিরক্তিকর খটখটে আওয়াজ এক ধরনের ভয়াবহ যানজটের মতোই অদৃশ্য শক্তি প্রতিটি প্রস্থানে এক ধরনের ভয়াবহ যানজটের মতো অদৃশ্য শক্তি প্রতিটি প্রস্থানে মিলিয়ে যেতে চায়। এখানে বেঁচে থাকার কোনো চিহ্ন নেই, শুধু হারিয়ে যাওয়া শব্দগুলোর প্রতিধ্বনি বাতাসে মিশে যাচ্ছে। রাতের এই সময়টা সচরাচর মানবকুল তন্ত্র ঘরে থাকে। সারাদিনের ক্লান্তিকর শরীরটা আরামের অভিলাষে এলিয়ে দেয় শক্ত কিংবা নরম তুলতুলে বিছানা। কিন্তু বাচ্চা বেলাল্লাপনা টুটুল এখনও টুকুর টুকুর করে গোল গোল চোখে যে ছোটাছুটি করছে। এই সময় রান্নাঘরে লাইট জ্বালানোর আর টুংটাং শব্দ কর্ণগোচর হতে হ্যাভেন ভ্রু কুচকে সেদিকে পা বাড়ল। সায়রা রান্না করছে, চুলোয় গরম পানি টকবগি ফুটছে, হাত যুগল স্থির নেই। ছুরি দিয়ে মুরগির মাংস ছোট ছোট টুকরো করতে ব্যস্ত তিনি। হ্যাভেন ভরাট স্বরে প্রশ্ন করল, কি রান্না করছো কাকিমা? সায়রা নিজ কার্যক্রম সচল রেখে প্রদ্রুত জানালেন, নুডলস রান্না করছি। কার জন্য? তোমার আদরের ছেলে বায়না ধরেছে নুডলস খাবে। রুবিনা আপাকে বিরক্ত করছিল। বেচারি কাজ শেষে ঘন্টাখানেক আগে ঘুমিয়েছে, তাই ভাবলাম আমি রান্না করি। হ্যাভেন কিচেন থেকে দরজার বাইরে উকি দিয়ে দেখলো টুটুল সায়রের কাঁধে উঠে চুল টানছে আর খিলখিল করে হাসছে। খুনসুটিতে মেতে আছে চাচ্চু ভাতিজা। দুষ্টু ছেলে চোখে ঘুম পড়িয়ে হানা দেনি ঘাড় ঘুরিয়ে সায়রার উদ্দেশ্যে সুদ হলো, রাত প্রায় 2টা বাজতে চললো, অথচ টুটুল জেগে আছে। অবিশ্বাস্য। নুডলসের মশলাগুলো প্যাকেট ছিটিয়ে ছিটিয়ে দিতে দিতে জবাব দিলেন সায়রা, জানোই তো, দিনে ঘুরলে টুটুল রাতে দেরি করে ঘুমায়। আজকেও তার ব্যতিক্রম নয়। দুপুরে ঘুমিয়েছিল, উঠেছে মাগরিবের পর, সেজন্য লাফালাফি করছে। হ্যাভেনের ভাবুকতা সমেত নির্লিপ্ত ছোট্ট উত্তর নুডলস বাটিতে ঠেলে প্রশ্নসূচক দৃষ্টিতে হ্যাভেনের নিকট তাকালেন সায়রা, কণ্ঠে অস্বস্তিকর উদ্গ্রীব। বাগান হতে শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছিল। অরূপ চিৎকার করছিল কেন? হ্যাভেন চমকে উঠল। পুনরায় নেত্র পল্লবে জেকে বসেছে সেই বিদঘুটে পরিস্থিতি। অজানা এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেহ জুড়ে। মনে এক অস্বাভাবিক চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে, কিন্তু তা বাইরে প্রকাশ করার জন্য প্রস্তুত হতে দিচ্ছে না। অক্ষিকোটরে ভেতরে উদ্বেগের ছাপ স্পষ্ট হলেও মুখাবেগ কোনো পরিবর্তন ঘটালো না। যেন সে অন্তর্গত অশান্তি কৃত্রিমভাবে আড়াল করার জন্য সচেতন। উচ্চাটন ভাবভঙ্গি তেমনই থাকলো যেমনটি সে সর্বদা রাখে। একটু একটু অস্থিরতা না দেখিয়ে সাবলীল আদল বানিয়ে রাখলো। এটি একটি মুখোশের মতন, যা তার আসল অনুভূতিকে আড়াল করার চেষ্টা করছে। যদিও বক্ষপথে উত্তাল এক মোলায়েম গভীর উদ্বেগ ঘুরপাক খাচ্ছে। সায়রাকে কোনো টেনশন দিতে চাইল না হ্যাভেন। এমনিতেই তিনি হ্যাভেনকে নিয়ে তটস্থ থাকেন সর্বক্ষণ। কৌশলে বিষয়টি এড়িয়ে গেল, ঠান্ডা স্বরে জানায়, সিরিয়াস কিছু না, ওর সঙ্গে বল খেলছিল। উদাসীন সায়রা কর্ণপাত করলেন না। উনি ঠিক শুনছেন। ভয়ার্ত গা কাঁপানো আত্মচিৎকার, বিরস মুখে নির্জীব চাউনি হ্যাভেনের উপর বর্তায়। বড় হয়ে গিয়েছো, কাকি কখনো মা হতে পারে না। সে জায়গা দখল করতে পারেনি। হ্যাভেন চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়লো। এক হাতে সায়রাকে আলিঙ্গন করে অত্যন্ত নরম কণ্ঠে বলল, হ্যাভেন। কি বলেছে পারোনি? কাকিমা এমনি এমনি বলি না, কথাটা মনে রেখো।
মারাত্মক ঘটনা হলে তোমাকে জানাতাম না? বলো, শুধু শুধু চিন্তা করো না। বেডরুমে এসে সরু চোখ জোড়া একবার বুলিয়ে নিল পুরো কক্ষে, ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছেড়ে ওয়াশরুমের দিকে তাকায়। অতঃপর ললাচে প্রগাঢ় ভাঁজ ফেলে হাঁক ছেড়ে ডাকলো, ওর পাখি, ওর আইও। সঙ্গে সঙ্গে মিষ্টিময় চিকন একটি কণ্ঠস্বর ভেসে এলো তৎক্ষণাৎ। আমি বেলকনিতে। হ্যাভেন তবদা খেলো, হোঁচট খেলো ছোট্ট করে নেত্রদয়, কোটর ছেড়ে কপালে ওঠার উপক্রম। এত কিউটভাবে সাড়া দিলে ধানলঙ্কা। এইটা আদতেও তার বউ অরু তো, নাকি কোনো রক্তচোষা জানি নাকি পেতনি? হ্যাভেন লালা দ্বারা কণ্ঠনালী ভেজায়, মনে মনে দুরুদ শরীফ পাঠ করতে করতে ব্যালকনির উদ্দেশ্যে ধীর কদমে এগিয়ে যায়। হ্যাভেন বেলকুনিতে এসে দাঁড়ায়, নজর গিয়ে পড়ল উরুর উপর। বেলকুনিতে নীল রঙের ছোট্ট কম পাওয়ারের ডিম লাইট জ্বালানো, সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে অরুকে। শীতল বাতাস অরুর চুলগুলো উড়িয়ে দিচ্ছে আপন ছন্দে। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে বেলকুনির এক কোণে, অরুর চোখে এক গভীর বিষণ্ণতার ছাপ। নিজের ভুবনে কোথাও হারিয়ে গিয়েছে, উদাসীন মানসপটে চিন্তার অতল গহ্বরে নিমজ্জিত এক প্রতিভূ। মস্তিষ্কের পারতে পারতে দোদুলমান ভাবনার ঘূর্ণিঝড়, চিন্তার অতলিকান্তে নিরন্তর তরঙ্গায়িত ভাবাবেগ, যার জটিল সমীকরণ বোধগম্য সীমা ছাড়িয়ে চলে যায় এক অজ্ঞাত মহাদেশ। ঠোঁটের উপর দাঁতের অদৃশ্য দৃঢ়তর কর্তৃত্ব, যেন এক অন্তর্গত অস্থিরতা গ্রাস করে নিয়েছে চেতনার প্রতিটি অনুপরমাণু। অগণন দ্বিধার দোলাচলে ক্রমাগত নিক্ষিপ্ত এক প্রহেলিকাময় সত্তা, যে আবেগের অগ্নি গর্ভস্রোত নিমজ্জিত, অথচ নীরবতায় খাঁচায় আবদ্ধ। চোখের গভীরে এক অনবদ্য শূন্যতা, যা অনিবার্য ক্রান্তির উপাখ্যান রচনা করে চলেছে নিঃশব্দে। হৃদয় অনির্ধারিত এক শূন্যস্থান পূরণের নিরন্তর আগতি, কিন্তু প্রতিটি নিঃশ্বাসের সাথে অপ্রকাশিত বেদনার এক অব্যক্ত সঙ্গীত বেজে চলেছে অবিরাম। হ্যাভেনের উপস্থিতি বুঝতে পেরে অরু তার দিকে শান্ত দৃষ্টিতে চাইল এক পল, পরপর নজর ফিরিয়ে নিল। হ্যাভেনের কপালে ভাঁজ হলো দৃঢ়, মনের গভীরে কোথাও একটা অস্বস্তি হয়। সে ধীরে অরুর দিকে এগিয়ে গিয়ে শরীরের সাথে লেগে গিয়ে পেছনে দাঁড়ালো। হ্যাভেন গ্রীবা বাঁকিয়ে দেখে চলেছে নৈশব্দ অরুকে। এবারের জন্য অরুর মুখ হতে দৃষ্টি সরালো না। চাহনিতে ছিল এক অদ্ভুত মায়া, তবে সে মায়াকে লুকিয়ে রেখে নিজের মুখে সাবলীল আভাস বজায় রাখল। বুকের ভেতর একটা চাপা উত্তাল তরঙ্গ বারবার ধাক্কা দিচ্ছিল, কিন্তু মুখে কিচ্ছু বলার সাহস পেল না। অরুকে এতটা শান্ত দেখে হ্যাভেন কেসে গলা পরিষ্কার করলো। শব্দটা শুনে অরুর মধ্যে তখনও ভাবান্ত দেখা গেল না। অন্য সময় হলে তড়িঘড়ি করে তাকাতো, সে এখন নিচেপ। একটু বিব্রত হয়ে অরুর কাঁধে থুতনি ঠেকিয়ে জিজ্ঞেস করলো হ্যাভেন, এত কি ভাবছো বউ? আপনার কথাই ভাবছি। বলেই অরু এইবার ঘুরেই তাকায়, মুখোমুখি হয় কাছে ঘেঁষে দাঁড়ানো মানুষটির। অরুর চোখে মুখে অনিচ্ছার ছাপ স্পষ্ট। সে বুঝতে পারছিল না হ্যাভেন কেন এইভাবে তাকে সর্বক্ষণ গোলকধাঁধায় জড়ায়। অরু আরেকটু দূরত্ব খোঁচায়, হস্ত ও যুগল দ্বারা আলতো করে জড়িয়ে ধরে স্ত্রী ও পুরুষের গলা। হ্যাভেন ইচ্ছে ভরকে গেল আকস্মিক উত্তরে এবং কাছে বিব্রত কিছুটা। অরুর চোখে ভাষাহীন বাক্য বুঝতে দেরি হলো না। বাজ পাখির মতো নিগুড় চাহনির অধিকারী হ্যাভেন চট করে বইয়ের অভিব্যক্তি ধরে ফেললো। নারী জাতি খুব ভয়ঙ্কর মায়ারানী হয়। আল্লাদি আবদার জানে সহজেই মোহনীয় সৌন্দর্যের মাধ্যমে প্রিয়তমকে আকৃষ্ট করে কথা জালে ফাঁসাতে পটু তারা। কিন্তু হ্যাভেন এটা সহজে কারো বাগে আসার পাত্র নয়। সে হ্যাভেন হাত ছাড়ে এড়িয়ে চলে যেতে উদ্যত হয়। ওর তৎক্ষণাৎ পেছন থেকে হাত টেনে ধরে, তেতে উঠল মুহূর্তেই। দাঁত চিরবিরিয়ে তেড়ে এসে কলার চেপে ধরো, রাগে ফুসছে সে। হ্যাভেন শান্ত দৃষ্টিতে তাকায়, অত্যন্ত শীতল চাহনি অথচ ধ্বংসাত্মক কঠিনত মুখশ্রী জুড়ে ঝাঁঝা কঞ্চে বলল, তোমার জায়গায় এই হাত অন্য কারোর হলে এতক্ষণে শরীর থেকে আলাদা হয়েছে তো, শুধু আমার জান বলে বেঁচে গেলে। থমকে যায়। শান্ত গলা নীরব হুমকিতে পিলে চমকে উঠল। বিস্ময়ে তোড়ে আলগোছে নিজে থেকে মুঠোয় থাকা কলারটা ছেড়ে দিল। দুই কদম পিছিয়ে গেল সহসা, পরপর মস্তক চিবুকে ঠেকালো। কণ্ঠে নিপাত ক্ষুদ্র জেদ প্রকাশ পেল। আমার একটা জিনিস চাই।
বিয়ের পর কাবিননামার টাকা আমার নামে অ্যাকাউন্টে পাঠানো ছাড়া তেমন কিছু দেননি। এখন যা চাইবো দিবেন? চামড়ার স্যান্ডেল জুতা খুলে কাউচে গিয়ে আয়েস করে বসল। তীক্ষ্ণ চাহনি বর্তায় অরুর উপর, অতঃপর গম্ভীর ভাবে ধ্রুব গলায় বলে উঠছে, যেহেতু দেখো বউ, বন্ধের চান হাজির। রসালো কথায় অরুর মন গলল না। কাছাকাছি এসে দাঁড়ায়, চক্ষুজোড়া সুকুঞ্চিত করে মুখনুসৃত হয় রুড়স্বর। ভেবে বলছেন? হ্যাবেন ফ্রিগোটায় মাথা নেড়ে ঘাড়ের হাড্ডিসার ফোটাতে ফোটাতে রাজবাড়ি কণ্ঠে জানায়, ডিভোর্স বাদে যা খুশি চাইতে পারো। অরু বাঁকা হাসে। নিজেও গিয়ে হ্যাবেনের পাশে দূরত্ব বজায় রেখেই বসে পড়ল। উচ্চারণ করলো অবিশ্বাস্য বাক্য। যদি বলি আপনার জীবন? হ্যাবেনের মুখমণ্ডলের কোনো পরিবর্তন ঘটল না। সে কপট হাসলো, ফিসেল গলায় বলল, সেটা তুমি কখনো চাইবে না, আমার দৃঢ় বিশ্বাস। অরু এবার ভনিতা ছাড়া সরাসরি প্রশ্ন ছুড়ল, কে আপনি? মুখোশ পরে আছেন কেন আমার সামনে? অরুর মুখে এমন কথা শুনে হ্যাবেনের মুখ বিরল বদলে গেল। কিছু একটা উপলব্ধি করলো। ও ভেবেছে সে পুরনো প্রশ্ন অরুকে বিয়ে কেন করেছে জানতে চাইবে, কিন্তু মেয়ে তো উল্টো কান খাইছে। সে একটু চুপ করে থেকে গম্ভীর স্বরে জবাব দেয়, কি বলছো? কিছু বুঝতে পারছি না। টুটুলকে কিডন্যাপ করতে কারা এসেছিল? টুটুলের কাছে তারা কি চায়? আপনার বাড়িতে একটা কঠোর সিকিউরিটি থাকা সত্ত্বেও কিডন্যাপার ঢুকলো কি করে? দারওয়ান বাদে রাতের বেলা যারা বাড়ি পাহারা দেয় সকল গার্ড আজ নেই কেন? কোথায় তারা? কথাগুলো বেরিয়ে আসলো ফিনিক্সের পাখির মতন, যে আগুনে পুড়ে কিন্তু তার রাগ চিরকাল বেঁচে থাকবে। আকস্মাৎ বিস্ফোরিত বাক্য বহরে হ্যাবেন বিস্মিত হলো। সরু নজর নিভে এলো। বাইরের প্রকৃতির রূপ অবলোকন করে সে তার দৃষ্টি গেঁথে রাখলো। জীবের জগৎ ঠোঁট ফিসে জিজ্ঞেস করলো, ওর তুমি এসব জানলে কিভাবে? ভাবলেছেন অটল জবাব। ল্যাপটপে দেখেছি। হ্যাবেন মৃদু চোটে ভ্রু উঁচিয়ে বলল, কখন দেখলে? ল্যাপটপ ওপেন রেখে কোথাও চলে গেলে কাছে থাকলে যে যে কেউ দেখতে পাবে। আর রাত্রির শেষ প্রহরে প্রায় ঘুম ভাঙলে বেলকনিতে হাসতাম, তখন স্পষ্ট দেখেছি গার্ডদের। বিচক্ষণ রমণী, না বলে কারোর প্রয়োজনীয় জিনিসে হাত দিতে নেই। অরু তারা কর্কশ আওয়াজ। আমি আপনার বউ, আমাদের মাঝে প্রাইভেসি বলতে কিছু নেই, থাকা উচিত না। অরু একটু দ্বিধাগ্রস্ত হয়ে তাকালো হ্যাভেনের দিকে। কথাটা বলতে গিয়ে অরুর দেহ কাচের টুকরো বিধবার মতন জ্বলে উঠল। অধিকার সমেত কথা বললেও মনে মনে তটস্থ। এই ছেলে তো আবার একটা কথা শুনলেই পেয়ে বসে। হ্যাভেনের চোখের দিকে আর চোখে তাকিয়ে সে কিছু বুঝতে পারল না। উচাটন হৃদয় ভাবল, এই লোকটা আসলেই রহস্যে মোড়া, এত কঠোর, অথচ তার ভেতরে যেন অনেক কিছু চাপা পড়ে আছে। কি দরকার গুমড়ে মরার? আমাকে বলে কি খুব ক্ষতি হয়? বরং আমিও একটু স্বস্তি পাই। হঠাৎ হ্যাভেন একটু ঝুঁকে নিরুর দিকে পড়ল। যখন বউ বউ ডাক পাড়ি, তখন বউ তুমি থাকো কার বাড়ি? যা ভেবেছে তাই, পাজি লোক ভালো হবার নয়। মুখ হবে দুষ্টুমির আনাগোনা। অরু ফুস করে তপ্ত শ্বাস ছালো। মন গহীন অদৃশ্য ভাঙাচোরা গভীর দাগ কাটলো সবেগে। নিষ্পাপ নেত্রে আওড়ালো রুহিসয়ে। কষ্ট পেতে পেতে সময়ে, খারাপ সময় দেখতে দেখতে প্রত্যেক মানুষ একসময় অভ্যস্ত হয়ে যায়, স্ট্রং হয়ে যায়। খারাপ সময় আসলেও সেটা নিয়ে ভাবে না। তখন কেউ ছেড়ে গেলেও কষ্ট লাগে না, কেউ ইগনোর করলে শুরু করলেও পাত্তা দিলাম না, মুড নিয়ে নিজের মতো থাকা শুরু করে। আমাদের খারাপ সময়গুলো আমাদের প্রচুর কষ্ট দিলেও এই সময়গুলোর প্রতি আকৃতজ্ঞ আমরা। খারাপ সময় আমাদের মানুষ চিনতে শেখায়, স্ট্রং করে তোলে। আজকাল যাই হোক, আমরা পাত্তা দিলাম না, মুড নিয়ে চলতে থাকি। তাই মাঝে মধ্যে খারাপ সময়টা আসা দরকার, অনেক কিছুই শেখা যায়। বাইরে থেকে নজর সরিয়ে অরুর উপর নজর নিবদ্ধ করলো। নির্লিপ্ত ভঙ্গিতে ফিউ চায়। আমি তোমাকে কষ্ট দিয়েছে? অরু দীর্ঘশ্বাস পেল, পরপর তাচ্ছিল হাসে। সেটাই বলছি, আঘাত পেয়ে বদলে যাওয়ার পূর্বে বিদীর্ণ করা বন্ধ করুন। কি করতে বলছো? করতে না, শুনতে চাই, জানতে চাই। কোন ব্যাপারে? টুটুলকে, আপনার প্রথম বউ কোথায়? বেঁচে আছে নাকি মারা গিয়েছে? আপনি নিজেকে বারংবার ভার্জিন দাবি করেন, হোক মজার ছলে কিংবা সিরিয়াস ভঙ্গিতে, কিন্তু করেন তো। একটা কথা মিথ্যে হলে কেউ বারবার রিপিট করে না। সত্যি বলুন, আপনি পূর্বে বিবাহিত? টুটুল আপনার ছেলে? হ্যাভেন পরিতোষ নির্বিকার, নাক মুখ বিকৃত হয়ে উঠছে। অরু নিষ্পলক উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয় উত্তরের আশায়।
পরক্ষণে এক নীলিমা সমান আশাতে জল ঠেলে আশাহত করে গা জ্বালিয়ে বলে উঠল হ্যাবেন। এত প্রশ্ন করো কেন? স্বামী অফিস থেকে সে সন্ধ্যায় ফিরেছে। কোথায় থেকে ভালোবেসে আদর যত্ন করে সারাদিনের ক্লান্ত শরীরে একটু এনার্জি এনে দেবে, তা না করে অভিযোগ প্রশ্নের ঝুলি সাজিয়ে বসেছ। একটু জড়িয়ে ধরো, শরীর বড্ড টায়ার্ড লাগছে। রাত তো কম হলো না, ঘুমাবে না? বলতে বলতে হ্যাবেন আলতোভাবে অরুর একটা হাতে স্পর্শ করলো। তক্ষুনি অরু ঝটকা মেরে হাত ছড়িয়ে দিল। চোখে মুখে অসন্তোষের বহিঃপ্রকাশ। হ্যাবেনের ভাবলেশীন অমন নির্বিকার শূন্য চাহনিতে আগ্রাসী হয়ে উঠে ওরও মেজাজ বিগড়ে যাচ্ছে। বিরক্তির চরম পর্যায়ে গিয়ে বজ্রধ্বনিতে চেঁচে উঠল তৎক্ষণাৎ। প্রচণ্ড ক্ষোভ নিয়ে পড়ল। উইদাউট বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, গিভ দ্য কারেক্ট আনসার টু মাই কোশ্চেন। এবারও নিশ্চুপ হ্যাপেন শূন্য অভিব্যক্তিতে চারপাশে চোখ ঘোরালো। শুধু কষ্টের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নাসার অন্ধ ভেদ করে। ভাষা ভাষা চক্ষু গহ্বরে চিরচেনা হিংস্রতার বদলে হানা দিয়েছে অসহ্য যন্ত্রণা। সেই দিকে কয়েক মুহূর্তের বেশি তাকিয়ে থাকতে পারল না ওরও। ঝটপট চোখ নামিয়ে নিল, লম্বা দম ফেলল। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেও ঠোঁটে কুলুপ এঁটে রাখল কিয়ৎক্ষণ। পরে সম্মুখে বসে থাকা ভারাক্রান্ত রমণীর মলিন চোখে সে হ্যাবিট সহ্য করে জানান দিল নিজস্ব টুটুল আমার ছেলে, বউ নেই, নো হ্যাপি। অভিব্যক্তি। অরুর ভেতরটা তৎক্ষণাৎ মাত্রাতিরিক্ত ক্রোধে চিরবিরি উঠল। রাগে শরীর কাঁপছে, ফসা মুখশ্রী জুড়ে ছেয়ে রয়েছে রক্তিম আভায়। বাইরে নরম তনু সত্তাটা সামনে নেয় দ্রুত। চোখে মুখে কিছুটা থমথমে ভাব করে হ্যাবেনের মুখের উপরই কথা ছুঁড়ে মারল ওরু। আমাকে কি আপনার মাথা মোটা মনে হয়? হ্যাবেনের ভনিতা ছাড়াই সাবলীল স্বীকারোক্তি। অবশ্যই, কোনো সন্দেহ আছে? চোখ বড় বড় করে তাকায় ওরু, দাঁতের ধত পিছল। গলবিল হতে বেরিয়ে আসে ক্ষুদ্র খেপাস্বর। আমি মজার মুডে নেই, সিরিয়াস ভঙ্গিতে জানতে চেয়েছি, উত্তর দিন আমার। হ্যাবেন মেকি হেসে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, দিলাম তো। সঠিকভাবে দেননি। বলুন, আপনি আগে বিয়ে করেছেন? আপনার বউ বর্তমানে কোথায়? হ্যাবেন মেকি হেসে উচ্ছ্বাসিত কণ্ঠে জানালো। ওরু আমার সুন্দরী বউ আমার সামনে। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার ক্ষুদ্র প্রয়াস চালালো। অতঃপর কিরমিরিয়ে গর্জে উঠছে। আগের বউ? হ্যাবেন অতিরিক্ত অযাচিত যন্ত্রণা তিরিক্ষি মেজাজ সহিত অপমানী কপালে ভাঁজ ফেলে মুখ ফুসকে বলেই উঠল। আরেকটা বউ বাবু কোথায়? জীবনে বিয়ে করলাম একটা। চমকে থমকে গেল। মুখে দু হাত চেপে চেঁচিয়ে অবিশ্বাসের সুরে বলে, তাহলে মিথ্যে কেন বলেছেন এতদিন? অরুর বাজখায় চিৎকারে হ্যাবেনে টনক রল। সম্বিত ফিল মুহূর্তেই অদরে অমায়িক হাসি টেনে ঘুরিয়ে পেছে আমতামতা করে অযৌক্তিক যুক্ত কথাবার্তা আওড়ালো তৎক্ষণাৎ। অরুর আই মিন, তোমার মতো সুন্দরী মেয়ে একটা বিয়ে করেছে, সেটা বলতে চেয়েছে। অরুর মন ক্ষুণ্ণ হলো, বোধশক্তি খোয়ালো ক্ষণিকের জন্য। তড়িৎ গতিতে উঠে এসে হ্যাবেনের কোলের উপর বসে পড়ল। আকস্মাৎ মুখশ্রী কঠিন রূপ ধারণ করলা। মোটামুটি শরীরের সর্বস্ব শক্তি প্রয়োগ করে হ্যাবেনের গলা টিপেই তোলা। ঝড়ের বেগে ঘটমান ঘটনায় হতভম্ব হয়ে গেল হ্যাবেন। বাকরুদ্ধ হয়ে মুখে ঘুরে হা করে নিঃশ্বাস নিয়ে জোর জবরদস্তি অরুর হাত ছাড়িয়ে নিল। হাত যুগল মুঠোবন্দি করে হতবিহ্বল অক্ষিপটে প্রসারিত করে অরুর সূর্যের ন্যায় তেজি মুখাবে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। পরপর হুড়মুড়িয়ে জানতে চাইল। বিধবা হওয়ার খুব শখ? অরু অসন্তোষ প্রকাশ করে ফুসতে ফুসতে ঝাঁঝালো গলায় প্রত্যুত্তর করল, হ্যাঁ, ভ্রান্ত ধারণা দিচ্ছেন। আমার চোখের দিকে তাকিয়ে যা জিজ্ঞেস করছি স্পষ্ট বলুন। পেয়েছো? কথা ঘোরাচ্ছেন। রুক্ষ আওয়াজ কর্ণগহ্বরে পৌঁছাতে হ্যাবেন ভারী কি নিঃশ্বাস ছাড়ল। অরু ধারালো বাক্যবাণে প্রতি উত্তর রেখেছে দ্বিধাগ্রস্ত সে। কণ্ঠনালী হতে ধ্বনিত হলো শান্ত বাক্য, স্বামীর আদর খাচ্ছ, হোক সম্মতিতে কিংবা অসম্মতিতে, স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছো, আর কি চাই? মানসিক শান্তি চাই। আমার জানার রাইট নেই? আজ এটা ঢং বেশি হয়ে যাচ্ছে। তোমার বেদ ঘটে যন্ত্রণা অতিষ্ঠ আমি। চুপচাপ থাকতে পারো না? সবসময় উদ্ভট কাজ। হ্যাবেনের চওড়া বাক্য সম্পূর্ণ হলো না। জবনিকার আগে অরু টলমলে নেত্রের আহত চাহনির মাঝে থমকে গেল দৃষ্টি যুগল। আচানক বক্ষস্থলে সূক্ষ্ম রেখার ন্যায় চিনচিন ব্যথাতুর ক্ষত সৃষ্টি করল। এক লহমায় বাষ্পভূত হলো অগ্নিতাণ্ডব। অসার হয়ে এলো মুঠোয় রাখা হাতের দৃঢ় বাঁধন। নিভে আসা হরিণী কাজল চোখ দুটোর মাঝে দৃষ্টি স্থাপন করে হ্যাবেন স্মৃতি জুড়ে জাগ্রত হলো। একটু আগে কাটকাট গলায় কি বলে ফেলল। হ্যাবেন
হতাশার নেত্রে চেয়ে রইল বিরস মুখে সুধলা। কি জানতে চাও? ওর আলগোছে হাত ছাড়িয়ে কোল থেকে উঠে দাঁড়ায়, চোখের জল ময়লা ঝাড়ার মতন আঙ্গুল দিয়ে ছিটকে ফেলে দিল বিদ্রুপ গলায়। দুর্বদ্ধ হেসে বলল, ঘুরিয়ে ঘুরিয়ে এক বাক্য কি জানতে চাও? আপনি জানেন না কি জানতে চাই? একটু থামলো, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে, বুক ভেঙে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে অরুকে। উচ্চস্বরে বাজে কথা শোনালে ছোটবেলা থেকেই ওর ব্রেন সেটা সহ্য করতে সক্ষম হয় না। গলাটা কেমন শুকিয়ে আসছে, শুষ্ক ঠকিলে চিবিয়ে চিবিয়ে ধরাশায়ী কণ্ঠে ফের বলতে লাগলো, অরু যা জিজ্ঞেস করলাম সঠিক উত্তর দিন প্লিজ। হ্যাভেন ধোঁয়াশায় রাখবেন না। আমারও ছোট্ট জীবন এটা, এরকম লাইফ ডিজার্ভ করি না আমি। টেনশনে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আমার, গলা দিয়ে খাবার নামে না। মরে যাব আমি এত টেনশনে থাকলে। করুণ স্বরে বলা কথাগুলো কর্ণপাত করে হ্যাবেন এবার ঘাড় উঁচিয়ে চাইল। নিগুড় দৃষ্টি তীক্ষ্ণভাবে বর্তায় মেয়েটি নিষ্পাপ মুখশ্রীতে। ক্ষণিকের জন্য নিজের আকর্ষণীয় অনুভূতি শূন্য চোখ দুটো স্থাপন করলো নমনীয় সরলতার সমুদ্রের মতো গভীর হর্নি ছলছল জল জলের চোখে। কতটা ভঙ্গুর লোচনে প্রত্যুত্তরের আশায় সে তাকিয়ে ওর পানে। এ যেন খাখা মরুভূমির বুকে আঁকাবাঁকা স্বচ্ছ এক সুগভীর ঢেউবিহীন নদ, যেথায় অগণিত না বলার অভিযোগের বাক্যবহর। চোখের দৃষ্টি অবিচল রেখে অনিমেষ গমগমে কণ্ঠে প্রতিধ্বনি তুলে দমকে উঠল হ্যাবেন। অরুণ চুপ, বেয়াদব নারী। আর একবার মরার কথা বললে থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব। পরাজিত সৈনিকের ন্যায় কাতর ভঙ্গুর গলার আওয়াজ। আমি সত্যি জানতে চাই, যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে আমার। হ্যাবেন কথাগুলো ধৈর্য ধরে শুনল, অতঃপর কাউস ত্যাগ করে শান্তভাবে এগিয়ে এসে ওকে এক ঝটকায় অরুকে নিজের কাছে টেনে নিল। অরু হতবাক হয়ে গেল, তাদের কপাল এক হলো, শ্বাস এক হয়ে উঠল। হ্যাবেন মোলায়েম কণ্ঠে ফিসফিস করে বলল, তুমি এতটা অধৈর্য কেন অরু পাখি? অরুর চোখে অশ্রু জমে, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না। হ্যাবেনের নিরেট স্বরে বলা বাক্য হৃদয়ের সমস্ত প্রতিরোধ গলিয়ে দিচ্ছিল। না, ওর তা হতে দিবে না। ঝাড়া মেরে হ্যাবেনকে সরিয়ে দিল। কেই হারিয়ে রুষ্ট জোরালো শব্দ মুখানুস্মৃতি ঘটল। ভরিতা না করে বলুন, নয়তো সত্যি সত্যি কোনো একদিন অফিস থেকে ফিরে এসে দেখবেন আমি মরে পড়ে আছি আপনারই বিশাল বেডরুমের মেঝের অল্প সংখ্যক জায়গা দখল করে। এ পর্যায়ে বদলে গেল হ্যাবেনের অভিব্যক্তি। বক্ষপিঞ্জর কেঁপে উঠে এতক্ষণের দমনকৃত রাগটা চিরবির করে মস্তিষ্কে হানা দিল সবেগে। তৎক্ষণাৎ দেয়ালের সঙ্গে চেপে ধরল অরুর জরাজীর্ণ শরীর। অরু ঘাবড়ে গেল। হ্যাবেনের চক্ষু কোটরে যেন কেউ আলতা ঠেলে দিয়েছে, অথবা নদীর মধ্যে বেশ কিছুক্ষণ ডুবে গোসল করার দরুন চোখ যে পরিমাণ রক্তিম বর্ণ ধারণ করে হ্যাবেনের আঁখি যুগল সেরকম রক্তিম হয়ে গিয়েছে। মুখমণ্ডল কাঠিন্য যা দেখে কম্পিত হয় অরুর দেহশ্রে। অরুকে দেয়ালের সঙ্গে অতিরিক্ত চাপ প্রয়োগ করে ধরায় আর মেরুদণ্ডের কষে রুকা এবং মাথার পেছনের ততন্তে তীব্র ব্যথার অনুভূতি হলো। এই চাপের কারণে শিরা উপশিরাগুলোর মধ্যে সৃষ্টি চাপ শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত হয়ে অরুর শারীরিক অবস্থার অবনতির সূচনা ঘটেছে। সে বিদীর্ণ হওয়া সত্ত্বেও মুখাবে কোনো পরিবর্তন আনতে নারাজ। দুর্বলতা চটে যাওয়া হ্যাবেনকে দেখাবে না। তার প্রতিরোধী মনোভাব এতটা দৃঢ় যে সে নিজেকে সংকটে ফেলে দিয়েও বাইরে দৃশ্যে কোনো দুর্বলতা বা কষ্টের আভাস প্রকাশ করতে প্রস্তুত নয়। চেহারার চাপ, ক্ষোভ এবং অদৃশ্য যন্ত্রণা জমা থাকলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন সে এক অদৃশ্য শক্তি দ্বারা শাসিত হয়ে নিজের যন্ত্রণা সযত্নে গোপন রাখছে। অরুর সকল কথা অগ্রাহ্য করে ক্ষুদ্র দৃষ্টিপাত ঘটালো হ্যাভেন। অরুর চিবুকে আঙুল ছুঁয়ে দিল আলতো করে। চোয়াল শক্ত হয়ে উঠে বেরিয়ে এলো রাগান্বিত স্বর। অরু নিষেধ করেছি না? পুনরায় আমার সামনে মরার কথা উচ্চারণ করতে বুক কাঁপলো না? এটা হিসেব বরাবর কিছুক্ষণের মধ্যেই করছি। আর তোমার প্রশ্নের জবাব পরে সময় করে একদিন দিব। তার আগে বলো, পথিমধ্যে তোমার উপর অ্যাটাক হয়েছিল, আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না কেন? কাছামাছি হয়ে দাঁড়ায়, ভয়হীন অটল জবাব দিল। আপনি কি আমাকে সব কথা বলেন? জিজ্ঞেস করলেও বলেন না, তাহলে আমার সাথে ঘটা সকল বিষয়বস্তু আপনাকে জানাবো ভাবলেন কি করে আপনি? মুখের উপর যোগ্য তেরা উত্তর পছন্দ হলো না হ্যাবেনের। মেজাজে বই প্রকাশ ঘটালো তৎক্ষণাৎ। ওর হাত দুটো মাথার উপরে তুলে দেয়ালের সাথে চেপে ধরে ওর গলার কাছে মুখ নিয়ে যাচ্ছে ধর চাপলো হ্যাবেন।
কণ্ঠে কঠিন ভাবভঙ্গি স্বরূপ তিক্ততা। বলতে হবে না, না বললে আমি জানতে পারি। এবার হিসেব বরাবর করে শাস্তি দেওয়ার পারা। ভীতিগ্রস্ত অরু কোনো রকম হাত আলগা পেয়ে আতঙ্কিত হয়ে সজোরে ধাক্কা দিল হ্যাভেনকে। ভাবলো আবারও কামড় দিয়ে সূক্ষ্ম দন্তপাটি দ্বারা দেহে নরম চামড়া ক্ষতবিক্ষত করবে। নতুন বিদীর্ণ চামড়ায় এখনও কালছিটে দাগ স্পষ্ট। অরুর আর সহ্য শক্তি নেই, তাই ভয় পেয়ে ধাক্কা মেরেছে। অরুর কণ্ঠ বিধিবাম কম্পন, কাতর স্বরে আর্জি জানায়, মরার কথা আর জীবনেও বলবো না। সেদিনের মতো ভয়ঙ্কর বেদনাদায়ক কষ্ট দিবেন না। আকস্মাৎ ধাক্কা পিছিয়ে গেল হ্যাভেন খিঁচে নিক্ষেপ করলো ধারালো তীক্ষ্ণ চাহনি। মৌমাছির মতো মধুরস আহরণের ন্যায় জীবের ডগায় ঠোঁট ভেজালো সে। পরপর বলিষ্ঠ হাতের উঁচু পিঠ দিয়ে অধরে লেগে থাকা অবশ্য তরলটুকু মুছে ফেলল। নির্দ্বিধায় লোহা দ্বারা বেষ্টিত গ্রিলে ঠেস দিয়ে দাঁড়িয়ে ঘাটটা সামান্য কাত করে সম্মুখের মেয়েটার পানে নিগুড় দৃষ্টিপাত ঘটাল। বাতাসের দাপটে গোছানো চুল অল্প স্বল্প এলোমেলো হয়ে নেমে এসেছে কপালের অগ্রভাগে। অরুর আর্দ্রতা শূন্য বদ্ধকুড়ির ন্যায় উষ্ঠদয়ে নিগুড় চাহনি নিক্ষেপ করে নেশালো গলায় আওড়ালো হ্যাভেন। যন্ত্রণা দিব না, শুধু শাস্তি স্বরূপ চুমু খাবো। ভয়ার্ত অরু হকচকিয়ে গেল। বার কয়েক পলক ঝাপটায় কানে বারংবার বেজে যাচ্ছে হ্যাভেনের মাতাল স্বর। হতাশ নিষ্প্রাণ দৃষ্টিতে চেয়ে বিরস মুখে বিড়বিড়িয়ে বলল, মানুষ রেগে গেলে চেঁচামেচি করে, বকুনি দেয়, মারধর করে, আর এই লোকের নাকি রোম্যান্স পায়, চুমু খেতে ইচ্ছে করে। আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম? অরুর অনুমনস্ক ভাবনার মধ্যিখানে আচমকা একজোড়া উষ্ণ উষ্ঠপোষ তেড়ে এসে ওর মাখন নরম তুলতুলে উষ্ঠদয় বসেই গেল। নিঃশ্বাস আটকানো শক্ত উষ্ঠ চুম্বন। আকস্মিক ঘটনা হতবম্ব অরু ড্যাব ড্যাব করে খুলে রাখা চক্ষুদয় খিচে বুঝে ফেল মুহূর্তেই। ছাড়ানোর চেষ্টা করলো না, বরং অচিরেই পেল হস্ত যুগল খামচে ধরল বেসামাল পুরুষের কোমর এবং পৃষ্ঠদেশ। বক্ষর স্পন্দন ধকধক শব্দে ছিটকে বেরিয়ে আসতে চাইছে। পূর্বে সতর্ক সংকেত ব্যতীত অরু হিমশিম খাচ্ছে। এক পল ফুসরত না দিয়ে বিদ্যুৎ বেগে ছুটে এসে চুমু খাওয়া হ্যাভেনকে সামলাতে। প্রথমবারের ন্যায় পুরুষালীর সংস্পর্শে এসেছে ও ভালো লাগা খারাপ লাগা সংমিশ্রণে টালমাটাল রমণী। এ কেমন অনুভূতি, এ কেমন সুখ যন্ত্রণা। নিভে আসা রাত্রি নিস্তব্ধতা ভেঙে দিগন্তের কোণে ধূসর আলোর ক্ষীণ রেখা জেগে উঠল। বাতাসে এখনো শীতল কুয়াশার বিষণ্ণতা লেগে রয়েছে। দম চাপা ঠান্ডায় চামড়া কেঁপে উঠছে। ভেজা মাটির গন্ধ কেমন যেন বিষণ্ণ আবেশ মিশে আছে। দূরের কোনো তেঁতুল গাছে শুকনো পাতার ক্ষীণ বাতাসে একে অন্যের গায়ে ঘষা খেয়ে কর্কশ সঙ্গীত তোলে, যেন বিদায়ী রাত্রির শেষ আর্তনাদ। অদৃশ্য নিশাচর প্রাণীগুলো তখন আধো অন্ধকারে নিশি পাখির মতন বিচরণ করে। কাক চক্ষু সজাগ, গাছের ফাঁক ফোকর আটকে থাকা কুয়াশার ধূসর কুণ্ডলী অস্থির ভাবে দুলতে থাকে। মনে হয় রাতের কোনো প্রেতাত্মা দিগ্ভ্রান্ত হয়ে পথ করছে। ধীরে ধীরে শূন্যতার বুক চিরে মসজিদ মিনার থেকে ধ্বনিত হয় এক দীর্ঘ নিঃশ্বাসের মতো ফজরের প্রথম আজান, একটি সুরময় আহ্বান যা নিস্তব্ধতাকে বিদীর্ণ করে। আশ্রয়হীন বাতাসে থমথমে ভারে গোডাউনের বাতাস ভারী হয়ে আছে। জানান দিচ্ছে বহু পুরনো সময় আটকে আছে তার বুকের মধ্যে। পুরনো কাঠের বক্সগুলো ছিদ্র দিয়ে ফাটল ধরা আলো ঢোকে, কিন্তু আলো এখানে অপরাধী, তাকে কেউ গ্রহণ করতে চায় না। কোণে জমে থাকা ধুলো পোকামাকড়ে আনাগোনা, তাদের ক্ষুদ্র পদসঞ্চারের শব্দ পর্যন্ত শোনা যায় নীরবতার বুকে। এমন সময় অন্ধকারের গভীর থেকে শোনা যায় এক বিভীষিকাময় আর্তনাদে মানুষের, যা অমানসিক, যে চিৎকারে যন্ত্রণার রং মিশে আছে। ক্ষতবিক্ষত কণ্ঠের এক অশরীরীর অভিশাপ। মৃদু অন্ধকারচ্ছন্ন দেয়ালের সঙ্গে প্রতিধ্বনি হয়ে চিৎকারটা আরও কর্কশ হয়। আত্মচিৎকার এতটাই প্রবল যে মনে হচ্ছে 100 বছরের বন্দিদশার আরতি এক লহমায় ছিটকে বেরিয়ে আসছে। আতঙ্কের হিমশীতল ছোবল বাতাসে শিরা উপশিরা দিয়ে রক্তের মতো প্রবাহিত হয়ে ধরা দিচ্ছে। গোডাউনের শীতল অন্ধকারাচ্ছন্ন বাতাস ধুলো ভেসে বেড়াচ্ছে প্রতিটি শ্বাসে। বিষের
মতো কুঞ্জলি পাকে ঢুকে যাচ্ছে ফুসফুসের গভীরে। সাথে দেয়াল বেয়ে মদের জল গড়িয়ে পড়ছে। এখানকার প্রতিটি ইঞ্চি এক অজানা আতঙ্কের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শক্ত নাইলন দড়ি দিয়ে বাঁধা অসহায় শরীরে ক্রমশ ঘামে ভিজে নরম কাদার মতো নিষ্প্রাণ হয়ে পড়েছে। আর্তনাদ করতে চাইলেও গলার স্বর ক্ষীণ হয়ে গিয়েছে প্রচণ্ড ভয় ও যন্ত্রণার ভারে। হ্যাভেন হাতে থাকা চকচকে ছুরিটা উল্টে পাল্টে দেখছে, গভীর দৃষ্টি নিক্ষেপ করলো সম্মুখে। ভঙ্গুর হাত পা বাধা প্রাপ্ত, মেঝেতে পড়ে থাকা দুর্বল শরীর প্রাণে। ঠোঁট জোড়া গোল করে ভারী কি বাতাস ছাড়লো। পবনে গিবা বাঁকিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকা বন্ধুর নিকট এক পল তাকালো। পরক্ষণেই একদম ধীর কদমে এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে বসলো লোকটার সামনে। হ্যাভেনের শান্ত কপটতা পৈশাচিক হাবভাবপূর্ণ মুখমণ্ডলে নজর পড়তেই লোকটার বুক ছ্যাদ করে উঠছে।